আমি অতীতের মতোই গভীর শ্রদ্ধায় আমাদের দূর এবং সম্প্রতি ইতিহাসের সকল শহীদ, সকল যোদ্ধা এবং সকল আহত ও পঙ্গু ভাই বোনদেরকে স্মরণ করছি। যারা চলে গেছেন, মহান রবের দরবারে তাদের শাহাদত কামনা করছি। যারা বেঁচে আছেন, তাদের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি। আজকে যেহেতু মাগরিবের আগেই অধিবেশনটি শেষ হওয়ার আশা ব্যক্ত করা হয়েছে, এই জন্যে আমি আমার কথাগুলো সংক্ষেপেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এইমাত্র উত্থাপিত একটি প্রস্তাবে তিনি যেভাবে নিজের অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং আমার প্রস্তাবের জন্য আমাকে অভিনন্দিত করেছেন, আমি ধন্যবাদের সাথে তার কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি। এই মহান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। আমরা সবসময় বলে আসছি এটি মজলুমের মিলন মেলা। এই সংসদটা যত সুন্দর হয়ে চলবে, বাংলাদেশের মানুষের অন্তর থেকে তত হতাশা দূর হবে, আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গড়ার কাজে সকলে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে। আমি এই মহান সংসদের অভিভাবক হিসাবে মাননীয় স্পিকারের প্রতি বিনয়ী অনুরোধ করব যে আপনার অভিভাবকত্বের জায়গাটা আপনি সুদৃঢ় করুন। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে দুর্বল দেখতে পাচ্ছি। আমি চাই আপনি বলিষ্ঠ কমান্ডার হয়ে, অভিভাবক হয়ে এই সংসদ চালাবেন। নীতিবিধির জায়গাগুলো যতদূর সম্ভব পরিপালনে আপনার চেষ্টাকে আপনি ম্যাক্সিমাইজ করবেন। এইমাত্র অতি গুরুত্বপূর্ণ একটি বিল পাশ হলো। এই বিলটা তো দেশের স্বার্থে, সকলের প্রয়োজন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন, বেকারত্ব দূর করার জন্য প্রয়োজন, কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজন, অর্থনীতির চাকাকে সচল করার জন্য প্রয়োজন। সেই বিলটা মনের মতো করে আমরা অংশগ্রহণ করতে পারলাম না বলে আমাদের আক্ষেপ থেকে গেল। আমরা তো চাই যে এইগুলাতে আমরা মনের মতো করে অংশগ্রহণ করি। আমার অনুরোধ থাকবে, ভবিষ্যতে এই লেকুনাগুলা না রেখে আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের সুযোগ দেবেন। যদি আমরা দায়িত্ব পালনের এই সুযোগ না পাই, তাহলে আসলে এখানে বসা এটা অর্থহীন, আমাদের সময়ের অপচয়, এবং আমরা যে সময়টুকু কথা বলবো জনগণের অর্থের অপচয়। আমি এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করেই আমার মূল বক্তব্যে যাচ্ছি। প্রথমেই সম্প্রতি বন্যায় ভূমিধস এবং পানিতে ডুবে যাদের মৃত্যু হয়েছে, আমার জানা মতো এই সংখ্যাটি ৩৫। আমি তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবারকার বন্যায় 4টি বিভাগ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম, এবং মানুষ যা মারা গিয়েছে ওখানে ওই একটা বিভাগেই সব। এই বিষয়ে সরকার ইতিমধ্যে গুরুত্ব দিয়েছেন, আরও গুরুত্ব দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। বিশেষ করে যারা নিহত তাদের পরিবারকে বিশেষ কোনো সহযোগিতা আর্থিকভাবে দেওয়া যায় কিনা এ বিষয়টা কনসিডারেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব। অর্থমন্ত্রী যদিও সারা বাংলাদেশের, কিন্তু তিনি তো চট্টগ্রামের সন্তান, তার একটা বিশেষ দায়িত্ব বর্তায় এটার দিকে তিনি নজর দিবেন, এটা আমি আশা রাখি। এর পাশাপাশি রাজধানী শহর ঢাকা, এটি আমাদের জন্য বেদনার এবং লজ্জার।
একটু বৃষ্টি হলেই ভাসতে থাকে, ড্রেনের ময়লা পানিগুলো উপচে পড়ে, জনস্বাস্থ্য হুমকিতে পড়ে, আমাদের সন্তান সন্ততিরা বিশেষভাবে কষ্টে পড়ে, বৃদ্ধ রুগ্ন মানুষগুলোর জন্য নতুন সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে এই ময়লা পানি আবার আমাদের পানীয় পানির লাইনের সাথে কোনোভাবে কানেক্টেড হয়ে যায় এবং সেইটাও পলুটেড হয়। এইসব মিলাইয়া আমরা একটা স্থায়ী দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি আমাদের সরকারকে অনুরোধ করব যে এই বিষয়ে আমাদের একটা কোঅর্ডিনেটেড এবং ওয়েল থট একটা প্ল্যান আমাদের নেওয়া দরকার। আমার আসনকে আমি মনে করতেছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এটা হতেও পারে নাও হতে। আমি আমার আসনটির যে দৃশ্য দেখেছি, একদিন আমি গিয়েছি জনগণকে দেখতে, দ্বিতীয় দিন আমি যাইনি লজ্জায়। জবাব কি দেব? মানুষের কাছে তো কোনো জবাব নেই। তবে হ্যাঁ, এটা এই পার্লামেন্টের সৃষ্ট নয়, এই সরকারেরও সৃষ্ট নয়, এটা অতীতের সমস্ত জঞ্জাল এবং ঝামেলা জমে আজকে এই অবস্থায় আমার গিয়ে। উন্নয়নের জন্য বছর বছর বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু সেই উন্নয়ন অধরা রয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। আমরা এখন একটু জনগণের উন্নয়নটা দেখতে চাই, জনগণের সমস্যার সমাধানটা হোক সেটা আমরা দেখতে চাই। রাজধানী শহর হচ্ছে দেশের ফেস। বিদেশ থেকে যারা কনসিডার করে সিলেটের, রাজশাহীর, ময়মনসিংহের ওয়েদারকে মনে এটা বিবেচনায় নেয় না, বিবেচনায় নেয় ঢাকা শহরের ওয়েদারটাকে। এই ফেস দিয়েই দেশটাকে চিনা হয়, যেমন ফেস দিয়ে একটা মানুষকে চিনা হয়। এই ফেসটাকে একটা কোঅর্ডিনেটেড প্ল্যানের মাধ্যমে এনে আমাদের রক্ষা করা দরকার, উজ্জ্বল করে তোলা দরকার। একসময় একজন শাসক বলেছিলেন তিলোত্তমা ঢাকা। তিনি হয়তো চেষ্টা করেছেন, কিন্তু তিলোত্তমা হয়নি। বরঞ্চ এই ঢাকা দিনের পর দিন মলিন হয়ে যাচ্ছে। এই মলিনতার হাত থেকে রাজধানীকে বের করে আনতে হবে মাননীয় স্পিকার। এর জন্য প্রয়োজন হয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা উচিত। সেই বিশেষ বরাদ্দ রেখে রাজধানী শহরটাকে অন্তত প্রোটোটাইপ হিসাবে আগে আমরা একটু ভালো করে তুলি, এরপরে আস্তে আস্তে আমরা অন্যদিকে যেতে পারবো। আমরা চাইলেই একদিনে সব পারবো না, কিন্তু বিদেশি মেহমান বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রের বিভিন্ন কর্ণধার বলেন, আসে তো ঢাকায়। এটা দেখা মাত্র তাদের একটা স্টাডি আমাদের সম্পর্কে হবে, তারা সেভাবেই আমাদের সাথে ডিল করবে। এখান থেকে শুরু হোক, ডিলটা এখান থেকে মারা হোক, সারা বাংলায় ঢেউ উঠবে ইনশাল্লাহ। এই জন্য আমি এই বিষয়ে এতটুকু রেখেই আগাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। ধন্যবাদ জানাই, শিক্ষা এবং স্বাস্থ্যে এবার অধিকতর বাজেট বরাদ্দ করা হয়েছে, কিন্তু শিক্ষার মৌলিক প্রয়োজনের দিকে আমাদেরকে বেশি নজর দিতে হবে। দুইটা জায়গায়, প্রাইমারি আর টারশিয়ারি। মাঝখানটা অটোমেটিক্যালি প্রাইমারির ধাক্কাই চলবে। প্রাইমারিতে যে শিক্ষাটা পায় শিক্ষার্থীরা, এটাই সারা জিন্দগি তাদের স্পিরিচুয়াল পাওয়ার তাদেরকে সাপ্লাই দেয়। এই জায়গাটায় আমাদের টেকনিক্যাল এডুকেশনের পাশাপাশি, কর্ম উপযোগী এডুকেশনের পাশাপাশি নৈতিক শিক্ষাটাকে, ধর্মীয় শিক্ষাটাকে সার্ট করা হোক। এটা শুধু ইসলাম ধর্মের শিক্ষা না, এদেশে যতগুলা ধর্মাবলম্বী মানুষ আছে তাদের সকলের সন্তানকে স্বীয় ধর্মে তাদেরকে অভ্যস্ত করে তোলা হোক, পরিচিত করে তোলা হোক। ধর্ম মানুষকে শালীনতা শিখায়, ধর্ম মানুষকে দেশপ্রেম শিখায়, ধর্ম মানুষকে সৎ হতে শিখায়। এই শিক্ষাগুলার জন্য এই লেভেলগুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে, যেহেতু 90% মানুষ এখানে মুসলমান এবং সব স্কুল কলেজের একই চিত্র হবে, আগে এই বিষয়টা দেখে পাশাপাশি অন্যদের বিষয়টাও দেখা হোক। এখানে ধর্মীয় শিক্ষক প্রাইমারি থেকেই ডেজিগনেটেড ওয়েতে স্পেশালি নিয়োগ দেওয়া হোক। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এরাও শিক্ষায় কন্ট্রিবিউশন করে, কিন্তু তারা বড় অবহেলিত। তাদের বিষয়টাও বিবেচনায় নেওয়ার জন্য আরেকবার আমি এখানে অনুরোধ করছি। এর আগেও বলেছি, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক আনুকূল্য দিতে গিয়ে
অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়নি, আবার অনেক অযোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। দেখা গেছে পরবর্তী পর্যায়ে ওই সমস্ত কিছু কিছু প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র পাবলিক এক্সামে পাশ করতে পারেনি, তারা আছে এমপিওভুক্ত হয়ে। আবার কৃতিত্বের সাথে একটা প্রতিষ্ঠান ভালো করে যাচ্ছে, তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। এখন যেন রাজনৈতিক বিবেচনায় এই যন্ত্রণাটা আর না করা হয়, জাতির উপর থেকে যেন এটা তুলে নেওয়া হয়। যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে যারা এটার উপযুক্ত তাদেরকে এটা দেওয়া হোক, যত দ্রুত সম্ভব এই পদক্ষেপটা নেওয়া হোক। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। সরকারি দলে বেশিরভাগ লোক, এই জন্যই তো সরকারি দল। বিরোধী দলের সংখ্যাটা কম, তাই বলেই তো আমরা বিরোধী দল। কিন্তু সবাই জনগণের নির্বাচিত প্রতিনিধি। দুটা জিনিস এখানে আমরা গভীর উদ্বেগ, বিস্ময় এবং কষ্টের সাথে লক্ষ্য করছি। নাম্বার ওয়ান, ইতিমধ্যে এই সরকারের গৃহীত বিভিন্ন আর্থিক পদক্ষেপের মধ্যে আমরা যারা বিরোধী দলীয় সদস্য, আমাদের প্রতি ইনসাফ করা হয়নি। দুই, ঈদ ছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি, সঠিক মাধ্যমে আমরা জানতে পারি না। শেষ মুহূর্তে গিয়ে তাড়াহুড়া করে আমাদেরকে কিছু দেওয়া হয়। আমাদের অনুরোধ, এই ফেসগুলা যদি অপছন্দ হয় তবুও জনগণের জন্য আপনারা জনগণের অংশটা দিয়ে দেন। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়। কারণ বিএনপি তার 31 দফা এবং তার নির্বাচনী ইশতেহারে সুষম উন্নয়নের কথা বলেছে। আমরা সেই সুষম বন্টনটা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। ইতিমধ্যে সরকারি দলের যারা সংরক্ষিত আসনের সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদেরকেও অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, ফান্ড অ্যালোকেশন করা হয়েছে। কিন্তু আমার জানা মতো বিরোধী দলের কাউকে এটা করা হয়নি। এটা ন্যায্য হবে না, এটা অন্যায্যতা। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ব্যক্তিগত পর্যায়ে। আমি আশা করব তিনি অ্যাটেনশন দেবেন। তাদেরকে চাইতে হবে কেন? সবাই যেমন পাবে তারাও তেমন পাবে, এটা তাদের হক। এরপরে এই জাতীয় সংসদে একই সাথে আমরা আরো 50 জন সংসদ সদস্যকে পেয়েছি সংরক্ষিত আসনে। আমরা তাদেরকে প্রথম দিনে অভিনন্দিত করেছি। আমরা একসাথে সবাই মিলেই দেশটা গড়তে চাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিরোধী দলের এমপিরা যে সমস্ত আসনে আছেন সেখানে সরকারি দলের সংরক্ষিত আসনের সদস্যদেরকে অধিকতর দায়িত্ব দেওয়া হয়েছে। এইটা কি আমি বুঝলাম। আমাদের সাথে তো কোনো আলোচনা করা হয়নি। অবশ্যই তারা ভূমিকা পালন করবেন, তাদের ক্ষেত্র থাকতে হবে। তারা এক একজন 6টা করে আসনের প্রপোর্শনেটলি এসেছেন, 6 জায়গার তারা প্রতিনিধিত্ব করবেন, কোনো সমস্যা নেই। সেটা তো একটা আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারত। আমাদেরকে আমাদের প্রাপ্যের বেশি তো আর আসন দেওয়া হয়নি। আমরা যে 13টা পাওয়ার কথা সেই 13টাই পেয়েছি। আমাদের আসনগুলোতে এই 13 জনকে যদি আমরা কাজে লাগাই, আমাদের সমন্বয় সহযোগিতাটা হবে ওয়ান্ডারফুল। এখানে কোনো কনফ্লিক্ট হবে না, ফ্রিকশন হবে না। কিন্তু যদি আমাদের লোকদেরকে দেই সরকারি দলের ওখানে সদস্যরা যারা আছে, আর সরকারি দলের সদস্যরা যদি করেন আমাদের এখানে, কনফ্লিক্ট হবে, হচ্ছে, তৈরি হয়ে গেছে। এই সংসদে যখন এই কনসার্নটা আনা হয়েছে তখন একজন সম্মানিত মাননীয় মন্ত্রী বলেছেন যে ওই রকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। কিন্তু এই সংসদেই দাঁড়িয়ে একজন সংসদ সদস্য সংরক্ষিত আসনে তিনি বলেছেন যে আমার অধিকতর দায়িত্ব এই জেলায় আমি পালন করে এসেছি। এখানে দুইটা বক্তব্য মিলছে না এবং বাস্তবে তাই দেখছি। আমার আরেকটা অনুরোধ, রাষ্ট্রের ট্রেজারির প্রত্যেকটা টাকা সরকারের কাছে, এই পার্লামেন্টের কাছে আমানত। শুধু সরকার না, কারণ এই পার্লামেন্টই অর্থ বিল পাশ করে। এই যে বিভিন্ন জায়গায় ছোট্ট খাটো স্থাপনা হলেও
উদ্বোধন করে একটা স্টোন বসাতে হবে। খাজনার চেয়ে বাজনা বড়। এই স্টোন বসাতে গিয়ে একটা পয়সা তো খরচ হয়, এটা একটা কথা। আরেকটা হলো যে এখানে টানাটানি শুরু হয়, কার নাম থাকবে আগে, কার নাম থাকবে না, এগুলা নিয়ে। পয়সাটা জনগণের, আমার নামের দরকারটা কি? এই স্টোন না হলে কি? আর যদি দিতে হয় তাইলে উদ্বোধন এত তারিখ, এই রাস্তা, এই পুল, এই কালভার্ট, এটা বলে আমরা শেষ করতে পারি। এই সমস্ত নামের হাসর কি হয় সে তো চোখের সামনে দেখতেছি। বড় প্লেট হোক আর ছোট প্লেট হোক, সরকার বদলের সাথে সাথে আমাদের ব্যাড কালচারের কারণে একদিকে নামের বন্যা, আরেকদিকে ভাঙচুরের বন্যা। কার সম্পদ নষ্ট হয়, মান সম্মানের উপর আঘাত এবং অর্থের অপচয়। এই বিষয়টা আমি অনুরোধ করব সরকার বিবেচনায় নেবেন। অপচয় রোধ হওয়া দরকার। আর জনগণের পয়সা দিয়ে আমার নামের নাই কোনো দরকার। কারো যদি নামের প্রয়োজন হয়, নিজের জমি, নিজের অর্থ খরচ করে তিনি যদি জনকল্যাণমূলক কোনো প্রতিষ্ঠান করে নাম দিতে চান, যতবার তার প্রয়োজন ততবার নাম দিন, আমাদের কোনো আপত্তি নেই। অর্থটা উনার, কিন্তু জনগণের টাকায়। এটা সরকারি দল বিরোধী দল বলে কোনো কথা না। জনগণের টাকায় আমাদের এই নামের বাহারি আমি বন্ধ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। নাম থাকে না তো, বসাইলাম, সরকার যতদিন আছে নাম ততদিন আছে। এই সরকার বদল হয়ে গেল, নামও বদল হয়ে যায়। বিশাল বিশাল স্থাপনার নাম বদল হয়ে গেছে এই দেশে, এবং এই নাম বদল করতে গিয়ে শত শত কোটি টাকা অপচয় হয়েছে। আমাদের আন্তর্জাতিক একমাত্র বিমানবন্দরের সাক্ষী। এরকম আরো অনেকগুলা ঘটনা আছে। তো আমি এই বিষয়টাও কগনিজেন্সে নেওয়ার জন্য সরকারকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে প্রথম দিন অনুরোধ করেছিলাম যে অতীতের খারাপ সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসব। এখানে আমরা অবশ্যই সমালোচনা করব, কিন্তু এটা হবে সংসদের ব্যাকরণকে অনুসরণ করে, এটাকে লঙ্ঘন করে না। আলহামদুলিল্লাহ, আমি প্লিজড, আমি পার্শিয়ালি কনভিন্সড, যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু কিছু কিছু ভাইরাস এখনো আমাদের মাঝে ক্রিয়াশীল আছে, এটাও দূর হয়ে যাক দোয়া করি। আমাদেরকে অনেক কিছু বলা হচ্ছে, বিভিন্ন দিক থেকে আমাদেরকে নেগেটিভলি ক্রিটিসাইজ করা হচ্ছে যে আপনারা এত ভদ্র কেন, এত পজিটিভ কেন, এত নমনীয় কেন, আপনারা গরম করতে পারেন না? গরম করার জন্য তো চুলা আছে, এটাকে গরম করে কি করব? কিছু পাক করতে হলে চুলায় বসাবো, এখানে কেন? এটা যুক্তি বুদ্ধির আইনের জায়গা, এটা বিধি অনুসরণের জায়গা। এটা আমরা এটা করে এখানে চলি, তবে এটা একতরফা হবে না। এক ভদ্রলোককে জিজ্ঞেস করা হলো, বিয়ে শাদী করবো না? বলে যে 50% কনফার্ম। বলে এটা কি বুঝলাম না। বলে যে পাত্রী আমার দারুণ চয়েস হয়েছে। তো প্রস্তাব দিয়েছে? কয় জি না। তো প্রস্তাব দিলা না তো 50% কনফার্ম হলো কেন? বলে যে আমি তো পছন্দ করেছি। এখন ওইদিকে প্রস্তাব যাওয়ার পরে যদি ওরা বলে নো, তাহলে 100% নো। স্বাভাবিকভাবেই একতরফের সদিচ্ছায় কিছু হবে না, এখানে সকলের সদিচ্ছা থাকতে হবে। এই সদিচ্ছার ক্ষেত্রটা তৈরি করা আমাদের সকলের পবিত্র নৈতিক দায়িত্ব। আসুন না, আমি আবারও বলি যে একটা পার্লামেন্ট এমন করি যে এই পার্লামেন্টে যুক্তি থাকবে, একে অন্যের সমালোচনা থাকবে, কিন্তু এটার মধ্যে আমরা যেন সীমা লঙ্ঘন না করি। কাউকে পেইন দেওয়া, খুঁটা দেওয়া, অবভিয়াসলি আপনি যখন একজনকে পেইন দিবেন, অন্তত সমপরিমাণ পেইন সহ্য করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এটা তো কোনো ভালো জিনিস হবে না।
আমরা এই কালচারটা ত্যাগ করে এখান থেকে বের হয়ে আসা উচিত। মাননীয় স্পিকার, বাংলাদেশে যেদিকে যাবেন সেদিকেই আপনি সমস্যার কথা শুনবেন। সমস্যার কোনো অন্ত নাই। আমাদের সড়কগুলা পড়ে আছে অনেক দিন ধরে, কাজ চলছে, শেষ হবে কখন কেউ জানে না। তারা আশায় বুক বেঁধে আছে যে একসময় শেষ হবে, কিন্তু শেষ হওয়ার আগেই দেখা যাবে আরেক জায়গায় ভেঙে গেছে। তো এই জায়গাগুলা এবার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আনা, এটা সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি। আমরা দেখতে চাই এই পার্লামেন্ট থেকে শুরু করে সর্বত্র এটার প্রতিফলন ঘটছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, স্টক মার্কেট, সব জায়গায় একটা শৃঙ্খলা ফিরে আসছে, এটা দেখতে চাই। এখন যিনি অর্থমন্ত্রী, তিনি একসময় চিটাগাং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। সেই সময় আমারও ছোট্ট একটা হাউস ছিল, একটা মেম্বারশিপ বা ব্রোকারেজ ছিল আমার। ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেশনে যাওয়ার আগে চিটাগাং এক স্টক এক্সচেঞ্জ তার নেতৃত্বে অটোমেটেড হয়েছিল। তিনি একজন ডাইনামিক মানুষ, তিনি চাইলে পারবেন, এই আস্থা আমাদের আছে। কিন্তু সমস্যা এক জায়গায়, এটা সরিষার মধ্যে। ওই সরিষাগুলাকে পুড়ায় ফেলতে, ওই সরিষাগুলা ক্রাশ করে তেল বের করে সমাজে বিক্রি করে বন্টন করে দিতে হবে। এই সরিষার নাম হচ্ছে দুর্নীতি। দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এইগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদেরকে, কেউ দায় দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায় দেন রাজনীতিবিদদেরকে। আমি বলি যে দায় আমাদের সবার, কারো একার নয়। একা কোনো সেক্টরকে আলাদাভাবে দুর্নীতিমুক্ত করা অসম্ভব। এর একটা সমন্বিত উদ্যোগ লাগবে, একটা জায়গা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি থেকে ত্রুটি চেপে ধরবেন। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন, হ্যান্ডকাপ পরাই দেন, দিয়ে বলেন যে আর বাড়াবাড়ি করলে পায়েও তোমাকে ক্রস বেড়ি লাগাই দেব। এরপরে যদি আর বাড়াবাড়ি করো তাইলে ঠিকই মুখে তালা দিয়ে দেব। তখন ত্রুটি চেপে ধরা হবে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে যদি এই দুর্নীতির সাথে আমি কিংবা এখানকার কেউ জড়িত থাকে, কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। আমি পার্টিকুলারলি কাউকে এটার দ্বারা মিন করছি না। আমি এটার কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে বলে আমি মনে করি। দুর্গন্ধযুক্ত বাতাস বইছে আর আমি ফিনফিনা গাড়ির ভিতরে বসে আছি, কিছু হলেও ওই ছিদ্রপথে এসে আমার নাকেও ডুববে সেই দুর্গন্ধ। এটাই স্বাভাবিক। এই জন্য আমরা কেউ নিজেকে ফিরিস্তা দাবি করতে পারি না। আমরা ভুলের ঊর্ধ্বে, আমরা সব অপরাধের ঊর্ধ্বে, এ দাবি জীবনে আমি করব না এবং আমি মনে করি কারোই করা উচিত না। কিন্তু নিজের ভুলটাকে বোঝা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। এটা আমার ভুল, এইটা বুঝে যারা প্লে করবেন আলহামদুলিল্লাহ তারা ভালো করবেন। যারা এটা বুঝতে ব্যর্থ হবেন তারা সমাজের জন্য ভালো কিছু করতে পারবেন না। মাননীয় স্পিকার, কথা বলতে গেলে অনেক কথা আছে, এর কোনো শেষ নাই। জুলাই সংক্রান্ত যে কথাগুলো আমরা গতকাল বলেছি, আজকে একটাও আমি আর রিপিট করতে চাই না। এই সংসদ শুনেছে, আবার শোনার দরকার নেই। আমাদের প্রত্যাশা, আমরা সরকারি দল থেকেও বলছি জুলাই আমাদের, বিরোধী দল থেকেও বলছি জুলাই আমাদের। তাহলে এই জুলাইটা যেন সত্যিকারেই আমাদের হয়, সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন জুলাই স্মৃতি জাদুঘর 5 আগস্ট খুলে দেবেন। এটি আপামর জনগণের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল। আর
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ব্যাপারে আশ্বাস শুনেছি, এটার জন্য অগ্রিম ধন্যবাদ জানাই রাখলাম। আমি অনুরোধ করব জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য, এবং এই কাজটা সরকারকে করতে হবে। মাননীয় মন্ত্রী আছেন, তিনি এটাতে গুরুত্ব দিবেন। জুলাই অধিদপ্তর যেটা করেছেন তার আওতায় শহীদদের প্রোফাইল, তার আওতায় আহত পঙ্গু যারা আছে তাদেরকে তুলে আনার এই বিষয়টা ইতিহাসের অংশ হিসাবে সংরক্ষণের তিনি কার্যকরী উদ্যোগ নেবেন, এটা আমি আশা করি। মাননীয় স্পিকার, যেহেতু ছুটির জন্য সবাই মুখিয়ে আছে আর সারা বাংলাদেশ এখন কম বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত, এই জন্য আমি আমার কথা আজকে আর বাড়ালাম না। কথা আরো অনেক বলা যাবে, আল্লাহ তৌফিক দিলে। শুধু আমাদের গরিব সহকর্মীদের ব্যাপারে একটা কথা বলতে চাই। আমার এখন লজ্জা হচ্ছে এখানে বলতে হচ্ছে এটা। আমি 2 বার যেখানে বলার সেখানে বলেছি, তার আংশিক বাস্তবায়ন হয়েছে। এখনো কিছু কিছু আমাদের এই সচিবালয়ের অধীনে কিছু লোকের পাওনা এখনো রয়ে গেছে। এই গরিবদেরকে আটকাইয়া রাখিয়েন না, ওদেরটা দিয়ে দেন। এটা আমি বিশেষ করে সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এটা আপনার কাজ, আপনি এটা শেষ করেন। ওরা আর আমাদের কাছে এসে বলুক, এটা আমরা শুনতে চাই না। এদের বিষয়টা যত তাড়াতাড়ি পারেন এটা সমাধান করেন। শেষ পর্যায়ে এসে আমি এই সংসদ, বিশেষ করে বাজেট অধিবেশন পরিচালনায় সংসদ সচিবালয়ের সম্মানিত আমাদের সহকর্মীবৃন্দ, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। এর সাথে সম্পৃক্ত যত উইং আছে, সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে গণমাধ্যম থেকে শুরু করে, রেওয়াজ অনুযায়ী বাজেট সেশন যখন শেষ হয় তখন তাদেরকে 1 মাসের বেতনের সমপরিমাণ ইনসেন্টিভ দেওয়া হয়, যেই বেতনটা এখন তারা ভোগ করছে। সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ যারাই আছেন তারা রেগুলার বেসিসে থাকুন অথবা অ্যাডহক বেসিসে থাকুন, যেভাবেই থাকুন, তাদের সকলের জন্য আমি প্রস্তাব করছি এটা যেন বরাদ্দ করা হয়, তাদেরকে দেওয়া হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাকে আপনার মাধ্যমে অনুরোধ করব, আমার এই প্রস্তাবটা তিনি সমর্থন করে গ্রহণ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।